স্টুডেন্টস, আগের দিন তোমাদের এই চ্যাপ্টারটায় আমি এই যে অঙ্কটা আছে এটা অবধি পড়িয়েছিলাম। তো আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। যারা আগের পার্টটা আমার দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ওই পার্টটা দেখে এই পার্টটা শুনো, কারণ হচ্ছে যে ওই পার্টটা না দেখলে এটা কন্টিনিউয়েশন, এটা কিন্তু বোঝা যাবে না। তো দেখো এবার কি বলেছে, জেনারেলি দ্য স্পেসিফিক হিট অফ আ সাবস্টেন্সটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি না, ছোট এস দিয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো এটাও তারপর দেখো এটা বলেছে, এটাও মনে রাখতে হবে কি না, ম্যাগনিটিউড অফ এই যে ছোট এসের যে পরিমাণটা মানে ম্যাগনিটিউডটা ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট মেটেরিয়ালস। ঠিক আছে, মানে বিভিন্ন ম্যাটেরিয়ালের বিভিন্ন স্পেসিফিক হিট হবে, সেটা আমরা অলরেডি জানি। তো দেখো এবার বলেছে যে স্পেসিফিক হিট অফ দ্যাট সাবস্টেন্সটার মানেটা কি, মানে হচ্ছে যে কতটা হিট দরকার সেই সাবস্টেন্সটার ইউনিট মাস, মানে একটা কেজি বা একটা গ্রাম সেই পদার্থটার যখন আমি টেম্পারেচার বাড়াতে চাইছি, রেজ ইটস টেম্পারেচার বাই 1 ডিগ্রি, সেই হিটটাকেই বলা হয় স্পেসিফিক হিট ওই পদার্থের। তো আমরা দেখলাম যে অ্যামাউন্ট অফ হিট গেইনড বা গিভেন আপ বাই আ বডির এক্সপ্রেশনটা কি, মানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এস টি হয়, তাই তো? কেন না, এটা আমরা আগের থেকে দেখে এসেছি। এই যে এই ফর্মুলাটা কোথায় গেল, এই যে কে ইকুয়ালস টু এম বাই টি, কিন্তু এখানে হচ্ছে গিয়ে তোমাদের যেহেতু স্পেসিফিক হিট এখানে একটুখানি চেঞ্জ হচ্ছে, তাই এই ফর্মুলাটা কিন্তু আগেরটার সাথে গুলালে হবে না, এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে স্পেসিফিক হিটের ফর্মুলা। তো এখানে অ্যামাউন্ট অফ হিট গেইনড অর গিভেন আপ বাই আ বডি কী হবে না, কিউ ইকুয়ালস টু এম হচ্ছে সেই পদার্থটার বা সাবস্টেন্সটার মাস ইন্টু স্পেসিফিক হিট, আর ইন্টু কী হবে না T2 মাইনাস T1, মানে হচ্ছে যেখানে T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার আর T1 হচ্ছে যে টেম্পারেচারটা স্টার্টিংয়ে রয়েছে। ঠিক আছে, তো দেখো এরকমভাবে বিভিন্ন পদার্থের করে দেখেছি Q1 কত হচ্ছে, Q2, Q3, Q4। এবার আসছে দেখো চেঞ্জ অফ স্টেট আর কনসেপ্ট অফ লেটেন্ট হিট। তো আমরা জানি যে যদি আমরা এই যে ডিউরিং আ চেঞ্জ অফ স্টেট যখন হয়, হিট হ্যাজ টু বি আইদার অ্যাড হচ্ছে, না হলে ওই সাবস্ট্যান্সটা থেকে বেরিয়ে যাচ্ছে হিট। তো বলেছে যে যদি 1 কাপ জল গরম করা হয় কিছু সময়ের জন্য, সেই টেম্পারেচারটা বেড়ে যাবে সেটার। যদি আমরা একটা ব্লক অফ আইসকে গলতে দিই তাহলে সেটার টেম্পারেচারটা বলেছে সেম থাকবে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ডিউরিং মেল্টিং। কেন না, আমরা জানি যে যখন চেঞ্জ অফ স্টেট হচ্ছে তখন টেম্পারেচারটা কিন্তু সেমই থাকে, মানে বরফ থেকে জল হচ্ছে ঠিকই, এই যে প্রসেসটা হচ্ছে কনভার্সন, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার মানে ফ্রম সলিড টু লিকুইড, কিন্তু টেম্পারেচারটা কিন্তু সেমই থাকবে, মানে 0 ডিগ্রিই থাকবে। এখানে দেখো বলেছে হিয়ার আইস হ্যাজ অ্যাবজর্বড হিট টু কনভার্ট ইনটু ওয়াটার বাট দেয়ার ইজ নো চেঞ্জ অফ টেম্পারেচার, যেটা বললাম এক্ষুনি। তো এই ফেনোমেননটাকেই বলা হয় মেল্টিং। তাহলে মেল্টিং যদি জিজ্ঞাসা করে হোয়াট ডু ইউ মিন বাই মেল্টিং, আশা করি লিখতে পারবে। এটা দেখো এমনি তোমরা মনে রাখলেই ভালো করে লিখতে পারবে কি না, যে when a substance is changing its state, that is when there is a change of state of matter, the temperature remains constant. This is known as melting. ঠিক আছে, এবার দেখো বলেছে এইভাবে যখন হিট করা হয় মোস্ট সলিডস মেল্ট ইনটু লিকুইড, কিন্তু একটা গিভেন প্রেশারে মেল্টিং একটা ফিক্সড টেম্পারেচারেই হয়, যেটা সাবস্ট্যান্স টু সাবস্ট্যান্সে ডিফার বা ভ্যারি করে, চেঞ্জ হয়। ঠিক আছে, মানে আজকে জলের যে মেল্টিং পয়েন্টটা হবে সেটা নিশ্চয়ই অন্য কোনো পদার্থের সেম হবে না, তো এটাই বলেছে। তো এই যে ফিক্সড টেম্পারেচারটা এটাকেই বলা হয় মেল্টিং পয়েন্ট অফ দ্যাট সলিড সাবস্ট্যান্স। ঠিক আছে, এবার দেখো নেক্সট বলেছে একটা লিকুইড কি করে না, গিভ আপ করে দেয় হিট যখন সেটা ফ্রিজ হয়ে যাচ্ছে সলিডে। তো এরকমভাবেই যখন একটা সাবস্ট্যান্স তাদের চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার করে, লিকুইড স্টেট থেকে সলিড স্টেটে কনভার্ট হচ্ছে বাই গিভিং আপ হিট। কারণ এটাতে দেখো যখন সলিড স্টেটে হচ্ছে আজকে জল থেকে বরফ, তখন কি হচ্ছে না, তখন হিটটা গিভ আপ হচ্ছে, হিটটা নিশ্চয়ই নিচ্ছে না, তাই জন্যেই বরফ হচ্ছে। তো এই ফেনোমেননটাকে কি বলে না, ফ্রিজিং বা সলিডিফিকেশন। এই যে চেঞ্জ অফ স্টেটটা হচ্ছে তখন টেম্পারেচারটা চেঞ্জ হয় না। ঠিক আছে, লিকুইডরা গিভ আপ করে হিট টু ফ্রিজ ইনটু সলিড।
ইন দ্যাট কেস টু সলিডিফিকেশন অকার্স অ্যাট সাম ফিক্সড টেম্পারেচার। ঠিক আছে, তো দেখো এবার বলেছে অ্যাট আ গিভেন প্রেশার বিভিন্ন লিকুইডদের বিভিন্ন ফ্রিজিং পয়েন্ট থাকে, সেই মেল্টিং পয়েন্টের মতনই, মানে ব্যাপারটা সেমই আছে, রিপিটেশন হচ্ছে, শুধু একটু কনসেপ্টটাই আলাদা, যে আগেরটা ছিল সলিড থেকে লিকুইড আর এটা হচ্ছে লিকুইড থেকে সলিড, আর বাকি রেস্ট থিংস আর সেম। তো এই যে ফিক্সড টেম্পারেচারটাকেই বলা হয় ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, তো দেখো এই যে বিভিন্ন যে সাবস্ট্যান্স আছে তাদের মেল্টিং পয়েন্ট ফ্রিজিং পয়েন্ট বলা রয়েছে। আচ্ছা, এবার দেখো বলেছে গ্লাস, বাটার, ফ্যাট, ওয়্যাক্স, পিচ এদের কিন্তু কোনো নির্দিষ্ট মেল্টিং বা ফ্রিজিং পয়েন্ট থাকে না। ঠিক আছে, তো এদের মেল্টিং আর ফ্রিজিং পয়েন্টগুলো এক হয় না। তো এগুলো যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে নেম সাম সাবস্ট্যান্সেস উইচ হ্যাভ নো ফিক্সড মেল্টিং অর ফ্রিজিং পয়েন্ট, তাহলে আশা করি লিখতে পারবে। কয়েকটা এখান থেকে খেয়াল রেখো, 3-4টে। এবার আসছে দেখো চেঞ্জ অফ ভলিউম ডিউরিং মেল্টিং অ্যান্ড সলিডিফিকেশন। ভলিউম মানে জানো আয়তন, মানে কতটা স্পেস অকুপাই করে রয়েছে একটা স্পেসিফিক সাবস্ট্যান্স। তো দেখো এবার বলেছে যখন চেঞ্জ অফ স্টেট হচ্ছে, যদি ভলিউমটা অফ আ সার্টেন মাস বেড়ে যায় তখন সেটার ডেন্সিটিটাও বেড়ে যায়, আর সলিডিফিকেশনের পরে ডেন্সিটি অফ আ সাবস্ট্যান্স জেনারেলি ইনক্রিজেস। মানে দেখো এটা সাধারণত আমরা কীরকম এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারি না, আইসের এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারি। আইসের ভলিউম মানে যখন জল থাকে, যখন বরফ হয়, দেখবে আজকে যখন তোমরা যদি দেখবে বরফের ট্রে যে আছে ফ্রিজারে আমরা দিই, ওখানে দেখবে জল তোমরা যদি দিয়ে দেখো, এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, যে জল যতটুকু দিন নয় মানে কিছুক্ষণ পরে যখন দেখবে যে বরফ হয়েছে, তখন দেখবে যে যতটুকু জল দিয়েছিলে তার থেকে কিন্তু একটু মানে উপরে উঠেছে। ঠিক আছে, মানে বরফটা কিন্তু ওই যে সেম লেভেলে কিন্তু হয়নি, একটুখানি উপরে উঠেছে, তার মানে কি ভলিউমটা বেড়েছে। আর দেখো এখান থেকে একটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে প্রথম যে টেস্ট টিউবটাতে কিছুটা ওয়্যাক্স রাখা হয়েছে আর পরেরটাতে আইস। তো কি হয়েছে না, প্রথম ফিগারটাতে সলিড ওয়্যাক্স যেটা মানে মোম যেটা বলতে পারো, সেটা ডুবে গেছে মোল্টেন ওয়্যাক্সে, আর হট মোল্টেন ওয়্যাক্সের সাথে টাচে আসার পর সলিড ওয়্যাক্সটা তাড়াতাড়ি গলে গেছে, কিন্তু ফিগার 2তে আইসটা কিন্তু জলে ফ্লোট করছে। তো ডেন্সিটি অফ আ সলিড ওয়্যাক্সটা যেহেতু বেশি ডেন্সিটি অফ লিকুইড ওয়্যাক্সের থেকে, তাই জন্য এটা ডুবে গেছে। কিন্তু বলেছে দেখো বাট দ্য ডেন্সিটি অফ দ্য সো আইস ইজ লেস দ্যান ডেন্সিটি অফ ওয়াটার। ঠিক আছে, তো এটা বুঝতে পারলে ব্যাপারটা যে কী হচ্ছে। আচ্ছা, এবার আসছে নেক্সট কি বলেছে, নাও ট্রাই টু অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ডাজ দ্য ভলিউম অফ ওয়াটার ইনক্রিজ অর ডাজ ইট ডিক্রিজ ওয়েন ইট ফ্রিজেস টু আইস? ডাজ দ্য ভলিউম ইনক্রিজ অর ডিক্রিজ ওয়েন লিকুইড ওয়্যাক্স সলিডিফাইস? তো বলেছে দেখো যে যখন ওয়াটার ফ্রিজ হয় আইসে, তখন সেটার ভলিউমটা বেড়ে যায়, কিন্তু এই ঘটনাটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। তো বলেছে দেখো ডিউ টু এক্সপ্যানশন অফ ভলিউম আপন ফ্রিজিং, ওয়াটার পাইপস ইন দ্য রেডিয়েটর অফ মোটর কার কিছু সময় বাস্ট হয়ে যায় ঠান্ডার দেশে। তো সেই কারণে ওয়াটার সাপ্লাই পাইপস অফ দ্য বিল্ডিংস ইন কোল্ড কান্ট্রিজ আর অফেন ফাউন্ড টু ডেভেলপ ক্র্যাকস, ফাটল ধরে সেই সমস্ত জলের পাইপে। আর ওয়াটার ট্র্যাপড ইন দ্য ক্রেভিসেস অফ রক্স, মানে রক্সের ভেতরে যে ফাটল থাকে সেখানে যখন ট্র্যাপড হয়ে থাকে তখন সেটা ফ্রিজ হয়ে যায়, জমে যায় যখন উইন্টারের সময়। অ্যান্ড দেয়ার ইজ আ কনকমিটেন্ট এক্সপ্যানশন অফ ভলিউম। আর আমরা জানি যে যখন ফ্রিজ হচ্ছে তখন কি হয় না, ভলিউমটা বাড়ে, তো সেই কারণে এই রক্সগুলোর মধ্যে ক্র্যাক ধরে, আর এর জন্যই আমাদের পাহাড়ি যে সমস্ত এরিয়া রয়েছে সেখানে ল্যান্ডস্লাইড বা ধস নামে। ঠিক আছে, কিন্তু এইটা খেয়াল রাখতে হবে যে ডেন্সিটি অফ আইস কিন্তু সবসময় ডেন্সিটি অফ ওয়াটারের চেয়ে কম, তাই জন্যই আজকে আইসটা জলের উপরে ফ্লোট করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে বলেছে দেয়ার ইজ ওয়াটার আন্ডার দ্য শিট অফ আইস। এই যে ছবিটা দেখো, উপরে কিন্তু আইস আছে কিন্তু নিচে জল, তাই জন্য মাছেরা বেঁচে থাকতে পারে, নাহলে তো মাছেরাও মরে যেত জলের যদি পুরোটাতেই আইস হয়ে যেত। ঠিক আছে,
তো এবার বলেছে দেয়ার আর সাম লিকুইডস হুজ ভলিউম ইনক্রিজেস আপন সলিডিফিকেশন, মানে সলিডিফাই হলে তাদের ভলিউমটা বেড়ে যায়, দেয়ার ফর ডেন্সিটি বেড়ে যায়। যেমন এক্সাম্পল কটা খেয়াল রাখতে হবে, কাস্ট আয়রন, ব্রাশ এটসেট্রা। ঠিক আছে, এবার বলেছে ডিফারেন্ট সলিডদের ডিফারেন্ট মেল্টিং পয়েন্ট হয়। মেল্টিং পয়েন্ট অফ আইস কমে যায় যখন প্রেশার বেড়ে যায়, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যখন দুটো টুকরো আইসের প্রেসড করা হয়, মানে চাপা হয়, তো যেখানটা মেল্টিং মানে জাংশন মানে যেখানটাতে চাপা হচ্ছে জয়েন্টটা, ওখানে মেল্টিং পয়েন্টটা কমে যাচ্ছে বিলো 0 ডিগ্রি, অ্যান্ড আইস অ্যাট দিস জাংশন গলতে শুরু করে জলে। যখন প্রেশারটা আবার উঠিয়ে নেওয়া হয় তখন মেল্টিং পয়েন্টটা বেড়ে যায় এই জয়েন্টটাতে, আর জলটা সঙ্গে সঙ্গে সলিডিফাই হয়ে যায় আইসে। তো এই জন্য দুটো পিস অফ আইস একসাথে জয়েন্ট হয়ে থাকে। ভলিউম কমে যায় যখন মেল্টিং অফ আইস হয়, কাস্ট আয়রন এটসেট্রা। মেল্টিং পয়েন্টস অফ দিস সাবস্টেন্সেস ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেশার, মানে দুটোর ইনভার্স রিলেশনশিপ আছে, মানে একটা বাড়লে আরেকটা কমবে আর ভাইস ভার্সা। Therefore, when pressure is increased, they melt at lower temperature. The melting point of a substance changes with pressure. তাহলে এটা মনে রাখতে হবে যে মেল্টিং পয়েন্ট একটা পদার্থ সবসময় চেঞ্জ করে যখন প্রেশারটা চেঞ্জ করা হচ্ছে। Therefore, এইটা গুরুত্বপূর্ণ টু মেনশন দ্য প্রেশার যখন মেল্টিং পয়েন্ট একটা সাবস্ট্যান্সের ফাইন্ড আউট করা হয়। If the melting point of a substance is determined at a pressure of 76 centimeter mercury, that melting point is said to be melting point under standard pressure. মানে আমাদের স্ট্যান্ডার্ড প্রেশারের কতটুকু আমরা মেজার করি না, যখন মার্কারি কলমে 76 সেন্টিমিটার প্রেশার হয়, এটাই হচ্ছে নর্মাল মেল্টিং পয়েন্ট অফ দ্য সাবস্ট্যান্স। সিমিলারলি নর্মাল ফ্রিজিং পয়েন্টটাও ডিফাইন করা যেতে পারে। তো তোমাদের আমি আজকের ভিডিওটাতে আমি এতটুকুই রাখলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝে থাকো তাহলে একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আজকে এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি ভিডিওগুলো বানানোর আগ্রহটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আবার আমি নেক্সট ক্লাসে আলোচনা করব পরের পার্টটা। সবাই মন দিয়ে পড়ো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো।